স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে, সাথে আছে আমি ইশরাত সুমা। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে আজ বেশ তেজিভাব বিরাজ করছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে এখন পর্যন্ত ৩৪৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫টির, আর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা শেয়ার। গতকাল প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি টাকা শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনেও আজ চাঙ্গা ভাব বিরাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর জানাতে এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। তিনি যোগ দিচ্ছেন এই মুহূর্তের তথ্য নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে আজ বেশ চাঙ্গাভাব বিরাজ করছে। এই চাঙ্গাভাবের কি কারণ হতে পারে, সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ, ইরশাদ সুমা, আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আপনি যেটি বলছিলেন যে চাঙ্গাবস্থার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। যদিও আমরা দেখছিলাম যে গতকাল দিন শেষে কিন্তু সূচক আপনার খানিকটা বেড়েছিল ৪৬ পয়েন্ট, এবং আজ দেখছি আমরা এখন পর্যন্ত প্রথম ৩ ঘন্টায় আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের DSE-1 সূচক ৯১ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে ৫,০০৭ পয়েন্টে। অর্থাৎ বেশ কয়েক সপ্তাহ পর কিন্তু আপনার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের DSE-1 সূচক আপনার ৫,০০০ পয়েন্ট অতিক্রম করলো আজ। এবং এর সাথে যদি আমরা দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে কি অবস্থা, আমরা দেখছি ঢাকার বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। আমরা দেখি ৩৬০টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে, আর দাম কমেছে মাত্র ১৯টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে, তবে দামের তারতম্য ঘটেনি ১২টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেন ভলিউম যদি দেখি, প্রথম ৩ ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় ৩৮৮ কোটি টাকা। বিনিয়োগকারী বা যারা আপনার বাজার সংশ্লিষ্ট তারা বলছেন যে লেনদেনের খানিকটা ধীরগতি অবশ্য বিরাজ করছে এক্ষেত্রে। তো বাজার নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাকিল রিজভী স্টকসের ডেপুটি ম্যানেজার মিস সাইমা আক্তার। আমরা তার কাছ থেকে বাজার নিয়ে বিস্তারিত জেনে আসবো যে বাজারের কেন এই অবস্থা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা যেটি জানতে চাই যে বাজারে আমরা একটি তেজিভাব দেখছি, ঊর্ধ্বগতি লক্ষ্য করছি, বাজারে কেন এই অবস্থা? টানা কয়েক সপ্তাহে দরপতনের পর সেই ধারাবাহিকতা থেকে বের হয়ে আজকে বৃহস্পতিবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করছি আমরা। সেখানে ইন্ডেক্সে একটা বৃদ্ধি পাচ্ছে, যদিও ভলিউম কিছুটা কম আছে। তো যদি ভলিউম বৃদ্ধি পায় সেক্ষেত্রে আশা করি বাজার আবার আগের পজিটিভ ধারায় ফিরে যাবে। এবং বাজারে এই মুহূর্তে আজকে আমরা একজন বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে বাজারে ICB প্রায় ১,০০০ কোটি টাকা বিনিয়োগ করছে। তো সেই বিনিয়োগ যদি অব্যাহত থাকে এবং উত্তরোত্তর বিনিয়োগ বৃদ্ধি পায়, তো সেখানে বাজারে ইন্ডেক্স এবং ভলিউম দুইটাই বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আপনি বলছেন যে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আপনার অংশগ্রহণ বাড়ছে, সে কারণেই বাজারে একটি ইতিবাচক ধারা, তাই তো? জি জি, এই মুহূর্তে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যা মানে সাধারণ ইনভেস্টর সবার বিনিয়োগই বাড়বে, কারণ জুন ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন শেষ হয়ে গেছে, এখন ডিসেম্বর ক্লোজিং কোম্পানিগুলো ডিভিডেন্ড ডিক্লারেশন করবে। তো ইনভেস্টররা এই মুহূর্তে দেখে শুনে বাজারে নতুন করে বিনিয়োগ করবে, তা সেই মাধ্যমে দিয়ে ভলিউম অ্যান্ড ইন্ডেক্স দুইটাই বৃদ্ধি পাবে বলে আশা করছি আমরা। এখানে দুটি, আপনি জানেন যে দুটি বিধিমালা আপনার বাজারে আরোপ করা হয়েছে। একটি হচ্ছে মার্জিন রুলস বিধিমালা এবং অন্যটি হচ্ছে আপনার যে মিউচুয়াল ফান্ড বিধিমালা। তো এই দুটি বিধিমালার কি অবস্থা, এই সম্পর্কে আমাদেরকে জানান। যে মার্জিন রুল যে 2025 যেটা বিধিমালাতে আরোপ করা হয়েছে, সেটার আসলে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা ইম্প্যাক্ট আছে। যদি আমি বলি যে শর্ট টার্ম একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বিকজ ইনভেস্টর এই মুহূর্তে প্যানিকড হয়ে গিয়েছে বিকজ অফ ফোর সেল। বাট আমি যদি লং টার্ম চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ, কারণ সেক্ষেত্রে মোর ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্টমেন্ট করতে হবে, মার্জিন উইল বি মোর সিকিউরড, অ্যান্ড এখানে স্পেকুলেশন রিস্ক অনেক কমে যাবে, ম্যানেজমেন্ট রিস্ক অনেক রিডিউস হবে। তো সেখানে ইনভেস্টররা যদি লং টাইম ইনভেস্টমেন্টের অনেক সুযোগ পাবে এবং ইনভেস্টরদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। সবশেষ আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে বাজারের সার্বিক পরিস্থিতিতে আসলে আপনার বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্ত কিভাবে নেওয়া উচিত? প্রথমেই বলবো যে আমি দেখে শুনে বিনিয়োগ করার জন্য এখানে সবগুলো কোম্পানির থার্ড কোয়ার্টার যেগুলো মানে জুন ক্লোজিং কোম্পানি, সেটা তো ডিভিডেন্ড ডিক্লারেশন শেষ হয়ে গেল, সামনে আসছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানি, সেগুলো থার্ড কোয়ার্টার EPS দেওয়া শুরু করেছে। সেগুলো দেখে ভালো করে ভালো যেসব শেয়ার আছে, যেগুলোর গ্রোথ আছে, যেগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার, মোর স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আছে, সেসব কোম্পানিতে বিনিয়োগ করলে ফিউচারে ভালো ডিভিডেন্ড পাবে এবং ভালো করবে আমরা আশা করি। মিস সাইমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।
ইশরাত সুমা, আসলে যেমনটি শুনছিলেন দেশের প্রধান পুঁজিবাজারের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের মাঝখান থেকে জানাচ্ছিলাম আপনাদেরকে প্রথম 3 ঘন্টায় দেশের লেনদেন পরিস্থিতি কী সে সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদিও আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আপনার ডিএসইএক্স সূচক সেটি কিন্তু 5,000 পয়েন্ট অতিক্রম করেছে, যদিও আরও 1.5 ঘন্টা এখনও লেনদেন বাকি রয়েছে ঢাকার সহ পুঁজিবাজারগুলোতে। সুতরাং আপনার 1.5 ঘন্টা পরে আমরা বুঝতে পারবো যে আজ সূচক কত বাড়ে এবং দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ নন স্টক এক্সচেঞ্জগুলোতে লেনদেন কি পরিমাণ দাঁড়ায়। তো সুমন, আমার হাতে আসলে এখনো পর্যন্ত এতটুকু ছিল। সুমা। ইমন, আপনাকে ধন্যবাদ। ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্রাজেডির 13 বছর পূর্তি আজ। সকাল থেকে নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে সেদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয়। সকাল থেকেই পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশনের সামনে স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন। এ সময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরাও যোগ দেন। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যার পর আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে 114 জন শ্রমিক মারা যান এবং আহত হন 3 শতাধিক শ্রমিক। তাজরিন ফ্যাশন ট্রাজেডির শিকার ব্যক্তিদের অনেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা পাননি। আগুনে পোড়া ভবনটিতে শ্রমিকদের পুনর্বাসনের দাবি উপেক্ষা করে সেখানে চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা। এই ভবনটিতে একসময় তাজরিন ফ্যাশন থাকলেও এখন তা শুধুই স্মৃতি। ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় 2012 সালের ভয়াবহ আগুনে পুড়ে যায় ভবনটি। তাজরিন ফ্যাশনে কর্মরত শ্রমিকদের অনেকে পোড়া স্মৃতি নিয়ে এখনও মানবেতর জীবনযাপন করছেন। তেমন একজন শ্রমিক নাসিমা বেগম। 2 সন্তানের দায়িত্ব কাঁধে নিয়ে কোনো রকম জীবনযাপন করছেন তিনি। ভবনটিতে আগুন লাগার সময় কারখানার 5ম তলায় কর্মরত নাসিমা নিচে লাফিয়ে পড়ে আহত হন। সেই থেকে তিনি শারীরিক অসুস্থতা নিয়ে জীবনযাপন করছেন। নাসিমা বেগমের মতো আরও অনেক শ্রমিকেরই একই অবস্থা। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের সুবিধা না পাওয়ায় হতাশ তারা। এই অবস্থায় আর্থিক সহায়তার পাশাপাশি ভবন মালিক দেলোয়ারের শাস্তি চান তারা। সবাই মিলে এক সাইডের জানলা কোনো মতো একটুখানি ভাঙছে, ভাঙার পরে আমার 3 তলা এই পার্শ্ববর্তী বিল্ডিং এর ছাদের উপর ফেলাই গেছে। আমি আর বলতে পারি না আমার কি হয়েছে। পরে আমি জানি যে 7 দিন পরে আমার জ্ঞান ফেরার পরে আমি জানি আমার একটা হাত ভেঙে গেছে, এই যে জায়গার মাংসটা কাইটা পড়ে গেছে, আমার যারা হাড় ফাইটা গেছে, মেরুদণ্ডের হাড় ফাইটা গেছে, আমার মাথায় আঘাত পাইছে। আমি এখনো মানসিক রোগী, আমার চিকিৎসা নির্লোচাইনসে হয়। আমি বাইরে থেকে অনেক কষ্টে জীবনযাপন করতেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। আমি না, আমার তাজরিনের সকল শ্রমিক ভাই বোনেরাই। এত বছর হয়ে যাচ্ছে এখনো আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। খালি নেতা ফেতারা খালি সবাই কয় যে অমুক দিনের দেবো তমুক দিনের দেবো, দেয় না, কিন্তু আমরা খুব অভাবে আছি। আমি দেলোয়ারের ফাঁসি চাই। শ্রমিক নেতারা বলছেন আহত শ্রমিকদের পুনর্বাসন, সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে বহুবার আবেদন করেও সাড়া পাওয়া যায়নি। অপরদিকে আগুনে পোড়া ভবনটিতে শ্রমিক পুনর্বাসনের দাবি থাকলেও ভবনের নিচতলায় চলছে গাড়ি পার্কিং ও ডেকোরেটরের ব্যবসা। এখানে গ্যারেজের ব্যবসা যদি হতে পারে তাহলে শ্রমিকদের পুনর্বাসন কেন এই বিল্ডিং হতে পারে না? তো যার কারণে আমরা বলতে চাই 24 এই নভেম্বরেই থেকেই শ্রমিকদের, তাজরিন গার্মেন্টসের শ্রমিকের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এই ভবনেই তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। 2012 সালের 24 নভেম্বর সন্ধ্যার পর তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে 114 জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন কমপক্ষে 3 শতাধিক শ্রমিক। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। 22 নভেম্বর থেকে নারায়ণগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বন্ধ আছে উৎপাদন। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, গ্যাস সরবরাহ স্বাভাবিক কবে হবে আর গ্যাস না থাকায় শিল্পে কি প্রভাব পড়ছে, অথবা গ্যাস কর্তৃপক্ষ কি জানাচ্ছে আমাদের জানান। দেশের অন্যতম অর্থনৈতিক চালনা শক্তি পোশাক খাতে কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদনে ব্যাপক ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন পোশাক খাতের যে মালিকরা। সে বিষয়টি আমরা জানিয়েছেন গত 22 নভেম্বর বিকাল 5:30 থেকে উড়াল সেতু যে রয়েছে মুক্তারপুর থেকে পঞ্চবটি যে উড়াল সেতু নির্মাণাধীন পাইপলাইন কাজ করার সময় কিন্তু সেই
22 ইঞ্চি ব্যাসার্ধের যে তিতাসের পাইপলাইনটি ছিল সেটি কিন্তু কর্তন হয়েছেন এবং সেই ক্ষেত্র থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের মেইন গ্যাসের যে সরবরাহ রয়েছে সেখান থেকে কিন্তু বন্ধ করেছে বলে জানিয়েছেন তিতাসের কর্তৃপক্ষ। যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এই গ্যাস সরবরাহ বন্ধের কারণে যেভাবে আবাসিক এলাকায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই সাথে পোশাক কারখানায় কিন্তু তারা উৎপাদনে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন। বিশেষ করে যে ফিনিশিং যে সেক্টর রয়েছেন, আয়রন সেক্টরে তারা কিন্তু উৎপাদন করতে ব্যাহত হচ্ছেন এবং যে অনেকে বিকল্প উপায়ে জ্বালানি দিয়ে কিন্তু তারা কিন্তু উৎপাদন কাজ চালাচ্ছেন। তবে এই উৎপাদন খরচ বেশি হচ্ছে বলে তারা জানিয়েছেন, যা প্রভাব পড়বে শিল্প খাতে। সেই সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন, এখন পর্যন্ত তিতাসের কর্তৃপক্ষ এবং উড়াল যে প্রকল্পের পরিচালকরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই যে লাইনটি কর্তন হয়েছেন এবং তিতাসের গ্যাস সরবরাহ কিন্তু স্বাভাবিক করতে পারেনি, মেরামত কিন্তু শেষ করতে পারেনি। আমরা কথা বলেছিলাম তিতাসের যে ব্যবস্থাপক রয়েছেন মশিউর রহমান, তিনি যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন, যেহেতু এটি মাটি খোঁড়ার কাজ হয়েছেন এবং যেখানে মাটি যে রাখার যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু মাটি পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে নির্মাণ করার মেরামত করা কিন্তু ব্যাহত হচ্ছে, যে বিষয়টি জানিয়েছেন। এই গত 22 নভেম্বর এই নতুন নয়, এর আগেও কিন্তু 25 বারের অধিক কিন্তু এখানে কিন্তু তিতাসের গ্যাস লাইন কিন্তু কর্তন হয়েছে এই উড়াল সড়কের নির্মাণ কাজের পাইপলাইনের কাজের সড়কের নির্মাণ কাজের সময় কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবং সেখান থেকে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আহতের ঘটনা কিন্তু ঘটেছে এবং উৎপাদন ব্যয় এখন পর্যন্ত কিন্তু পোশাক খাত সহ সিমেন্ট যে গ্যাস নির্ভর শিল্প কারখানা কিন্তু উৎপাদন খাত ব্যাহত হচ্ছে এবং এই উৎপাদন খাত যাতে চালু রাখার জন্য গ্যাস সরবরাহ অতি শীঘ্রই যাতে সরবরাহ চালু করা হয় এবং মেরামত শেষ করা হয় সেই দাবিটি কিন্তু জানিয়েছেন পোশাক খাতের মালিকরা। এই ছিল আসলে আমার কাছে এখন পর্যন্ত তিতাসের গ্যাস সরবরাহ বন্ধের সর্বশেষ। গৌতম, আপনাকে ধন্যবাদ। আপনি খবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব। জানাবো পরবর্তী সংবাদ। দেশের চাষি ও ডিলারদের নিয়ে বগুড়ায় ইস্ট ওয়েস্ট সিডের ফসল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের খামারকান্দি এলাকায় শতাধিক সবজির এই প্রদর্শনী হয়। এ সময় কৃষক ও ডিলারদের মাঝে ইস্ট ওয়েস্ট সিডের বীজের গুণগত মান সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট সিডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কালাম, প্রোডাক্ট ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপার ম্যানেজার সহ অতিথিরা। পরে অতিথিদের নিয়ে প্রদর্শনী প্লট এলাকায় রোপণ করা সবজির বাগান ও স্টল ঘুরে দেখেন অতিথিরা। এবারে জ্বালানি তেলের দাম প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বাজারে আজ প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $58, কিন্তু ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $64.5 আর দুবাইতে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের জন্য গুনতে হচ্ছে $65.20। এদিকে ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $64.31। এবারে স্বর্ণের দাম। দেশের বাজারে আজ 22 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,08,096 টাকায়। 21 ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হচ্ছে 1,98,628 টাকা আর 18 ক্যারেট মানের এক ভরি স্বর্ণের দাম 1,70,259 টাকা। এদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,41,599 টাকা। এ ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।